হিপনোটাইজ শেখার আগ্রহ অনেকেরই রয়েছে। কাউকে হিপনোটাইজ করার ক্ষেত্রে পাশ এবং আদেশ এই দুটি কৌশল ছাড়া হিপনোটাইজ করা সম্ভব নয়। আদেশ সম্পর্কে আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি বা বুঝিয়েছি। আজ আমরা পাশকরণ সম্পর্কে আলোচনা করব বা বোঝাবো আপনাদের। আপনারা যারা আগের এপিসোডটি দেখেননি দেখে নেবেন। তো হিপনোটাইজের ক্ষেত্রে পাশ করা পদ্ধতি সম্পর্কে আলোচনা করি। শুরু করা যাক। ইংরেজিতে যাকে পাশকরণ বলে, বাংলাতে তাকে হাত বুলান বলা হয়। কাউকে সম্মোহিত বা হিপনোটাইজ করার জন্য শরীরে পাশ বা হাত বুলিয়ে দিতে হয়। বিশেষভাবে কেবল রোগ চিকিৎসার জন্য প্রাচীন এশিয়াতে উদ্ভাবিত হয়েছিল এবং বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মধ্যে এটির প্রচলন বিস্তৃতি লাভ করেছিল। বর্তমান সময়েও সর্বশ্রেণীর লোকের মধ্যে এটির খুব প্রচলন আছে। তো খুব সহজ ভাষায় বলি, পাশকরণ বা হাত বুলান কি। আপনারা দেখে থাকবেন বিভিন্ন সাধু সন্ন্যাসী বা উজা ফকির ইত্যাদি ব্যক্তিরা তাদের বিশেষ প্রণালীতে হাত বুলিয়ে, বা দেখে থাকবেন আপনারা ওজা বা ফকির তারা কোনো রোগীর রোগ সারানোর জন্য বিশেষ মন্ত্র উচ্চারণ করে রোগীর উপর কেমন হাত বুলিয়ে দেয় বা জারিয়ে দেয়। এটাই হলো পাশকরণ, যা ইংরেজিতে পাশ এবং বাংলাতে হাত বুলান বলা হয়। সুপ্রসিদ্ধ ডাক্তার মেসমারাই সর্বপ্রথম এটির বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করেন এবং ব্যক্তির মধ্যে মোহিত অবস্থা উৎপাদনের জন্য এটির প্রয়োগ আরম্ভ করেন। হিপনোটাইজ করার জন্য পাশ এবং আদেশ এই দুটি প্রধান বিষয়। তবে হ্যাঁ, এই দুটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আদেশ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাউকে হিপনোটাইজ বা সম্মোহিত করার জন্য, কেননা ব্যক্তিকে আপনি পাশ না দিয়েও আদেশের মাধ্যমেও সম্মোহন করা যায়। তবে হ্যাঁ, পাশ প্রয়োগের উপকারিতা হলো যে পাশ দ্বারা ব্যক্তির অর্থাৎ যাকে হিপনোটাইজ করবেন তার স্নায়ুমণ্ডলের ভিতর আরামপ্রদ একটি কোমল অনুভূতি জন্মায় এই পাশ প্রয়োগের ফলে। বলে এই পাশ কিঞ্চিত পরিমাণ ব্যক্তির নিদ্রা বা ঘুম উৎপাদনে সাহায্য করে থাকে মাত্র। এই জন্য অনেক হিপনোটিস্টরা সম্মোহন করতে পাশ অপেক্ষা আদেশই অধিক প্রয়োজনীয় বলে মনে করেন এবং বেশি পরিমাণে আদেশের প্রয়োগ করে থাকেন। এ বলে আপনি পাশ প্রয়োগ করবেন না তা নয়। পাশ এবং আদেশ দুটি যদি একসাথে প্রয়োগ করা হয়, এই দুটি শক্তি মিলে ব্যক্তিকে সম্মোহিত করতে আরও সহজ করে এবং তাদের সম্মিলিত শক্তি আরও প্রখরতর হয় ব্যক্তিকে মোহিত করতে। এটা ঠিক ছোটবেলার একটি কাহিনীর মতো। একটি শিশুকে তার মা শিশুটি কান্না করে অথবা শিশুটিকে ঘুম পাড়ানোর সময় মা দেখবেন তার সন্তানকে কিভাবে এগিয়ে সরে কোনো একটি গান বা ছড়া শুনিয়ে শিশুটিকে হাত বুলিয়ে তাকে শান্ত করে বা ঘুম পাড়ায়। এই উদাহরণটি আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে আমরা মায়ের সেই গান গাওয়া বা ছড়া বলা এটি আদেশ রূপে এবং হাত বুলানো যেটিকে পাশকরণ বা হাত বুলানো হিসাবে ধরতে পারি। এই উদাহরণটি থেকে সহজে বুঝতে পেরেছেন। পাশ প্রধানত দু প্রকার, একটা হলো নিম্নগামী ও দ্বিতীয়টি হলো ঊর্ধ্বগামী পাশ। অর্থাৎ ব্যক্তির মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত যে পাশ দেবেন সেটি নিম্নগামী পাশ, আর ঊর্ধ্বগামী পাশ হলো ঠিক ওইটার বিপরীত। ব্যক্তির পা থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত যে পাশ দিবেন সেটি ঊর্ধ্বগামী পাশ, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে। তাদেরকে দুটি শ্রেণীতে আবার ভাগ করা হয়েছে, একটি হলো স্পর্শযুক্ত, আরেকটি হলো স্পর্শহীন। প্রথম পাশের নিয়মটি হলো নিম্নগামী স্পর্শযুক্ত এবং নিম্নগামী স্পর্শহীন পাশ। আপনি যখন ব্যক্তির শরীর স্পর্শ করে তার মাথার দিক থেকে আরম্ভ করে পা পর্যন্ত পাশ দেবেন তাকে স্পর্শযুক্ত নিম্নগামী পাশ বলে, অর্থাৎ শরীরে স্পর্শ করে যে পাশ দেবেন। আর নিম্নগামী স্পর্শহীন পাশ হলো আপনি যখন ব্যক্তির শরীর স্পর্শ না করে মাথার দিক থেকে পা পর্যন্ত পাশ দেবেন সেটাই নিম্নগামী স্পর্শহীন পাশ। অর্থাৎ আগেরটিতে ব্যক্তির শরীর স্পর্শ করে আর পরেরটিতে ব্যক্তির শরীর স্পর্শ না করে। এটাই। এবার আসি দ্বিতীয় পাশকরণ, ঊর্ধ্বগামী স্পর্শযুক্ত পাশ ও ঊর্ধ্বগামী স্পর্শহীন পাশ। এটা ঠিক ওইটার বিপরীত। আপনি যখন ব্যক্তির পা থেকে আরম্ভ করে, আগেটা ছিল মাথা থেকে, এটাও পা থেকে আরম্ভ করে ব্যক্তির শরীর স্পর্শ করে মাথা পর্যন্ত যে পাশ দেবেন তাকে ঊর্ধ্বগামী স্পর্শযুক্ত পাশ বলে। আর ঊর্ধ্বগামী স্পর্শহীন পাশ হলো উল্টোটি, অর্থাৎ স্পর্শ না করে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি এই পাশের কিভাবে প্রয়োগ করবেন। আপনার হাত দিয়ে ব্যক্তিকে হিপনোটাইজ বা সম্মোহিত করতে আপনি উভয় হাতের আঙ্গুলগুলি অল্প ভাগ করে হাত দুটিকে কাঁপাতে কাঁপাতে ব্যক্তির সমস্ত শরীরে বা বিশেষ কোনো অংশে শরীরের উপর দিক থেকে আরম্ভ করে বরাবর নিচের দিকে হাত বুলাবেন বা পাশ দিবেন। তবে সর্বদা উভয় হাত দ্বারা পাশ করা হয় না, কখনো ডান হাত দ্বারা আবার কখনো বা বাম হাত দ্বারা পাশ করা হয়। সুতরাং এ বিষয়ে নির্দিষ্ট রূপে কোনো উপদেশ দেওয়া কঠিন। ব্যক্তিকে মোহিত করার সময় কখন কিরূপ পাশ দিতে হয় তা যথাস্থানে বিবৃত করা হয়েছে। আপনি বাড়িতে প্রথমে কোনো ব্যক্তির উপর প্রয়োগ না করে নিজে নিজেই চেষ্টা করবেন বা পাশ দেওয়ার অভ্যাস করবেন।
চলুন কিভাবে দেখে নেওয়া যাক। একটি চেয়ারে কিংবা বিছানায় একটি লোক শুয়ে আছে এমন কল্পনা করে সেই কল্পিত মানুষটির শরীরের উপর মাথার দিক থেকে আরম্ভ করে পা পর্যন্ত পাশ দেবেন। একবার করলে পুনর্বার করবেন এবং ক্রমাগত 10 মিনিট উক্ত রূপ পাশ দেবেন। ব্যক্তিকে ঘুম পাড়াবার আদেশের সাথে এই অনুশীলনটি অভ্যাস করা হলে আপনি শীঘ্রই ব্যক্তিকে নিদ্রিত বা মোহিত করতে পারবেন। অর্থাৎ আপনি পাশের সাথে আদেশও দেবেন, তবে পাশ প্রয়োগ না করে কেবল আদেশ এবং মোহিনী দৃষ্টি দ্বারাও ব্যক্তিকে মোহিত করতে পারা যায়। মোহিনী দৃষ্টি কি সেই নিয়েও ভিডিও দেওয়া হয়েছে বা আলোচনা করা হয়েছে, কিন্তু তার সাথে পাশ ব্যবহার করলে তাদের সম্মোহিত শক্তি প্রখরতর হয়ে থাকে। আপনি এই অনুশীলনটি সুন্দররূপে অভ্যাস করে নেবেন। যেহেতু অভ্যাস না থাকলে ক্রমাগত অধিকক্ষণ পাশ দেওয়া যায় না, কারণ অভ্যাস না থাকলে আপনার হাতে, কোমরে ইত্যাদি স্থানে বেদনা বা অস্বস্তি বোধ হতে পারে। মোহিত করার সময় আপনার শরীরে যদি কোনো অসুবিধা বোধ হয় বা অসুবিধা বোধ করলে মনের শক্তি প্রয়োগ করতে পারবেন না। এজন্য এক্ষেত্রে আপনার এমন অভ্যাস থাকা চাই যেন আপনি মোহিত করার সময় কিছুমাত্র কষ্ট বা ক্লান্তি বোধ না করে ক্রমাগত 2 থেকে 30 মিনিট কাল পাশ দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কোনো জায়গায় তাহলে কমেন্ট করবেন। দেখা হবে তাহলে পরের ভিডিওতে।